বর্ষে যে বসে আছি, কারণ আজকে আমার বিয়ে। যে মানুষটাকে ভালোবেসেছি সে মানুষটাকে আমি বিয়ে করতে যাচ্ছি। এর থেকে খুশির আর কি হতে পারে। তাই আমি আজকে গাড়িতে ওঠার জন্য যাব, ঠিক তখনই দৌড়ে আসে আমার বন্ধুরা। রাহাত এসে কান্না করতে করতে বলে ওঠে, বন্ধু, সব কিছু শেষ হয়ে গিয়েছে, সব শেষ। এক মিনিট, আগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির আবির চৌধুরী, পরিবারের একমাত্র সন্তান বলা যায়। আমার পরিবারে আমার বাবা নেই, মা আছে। আমার বাবা সেই ছোটোবেলায় মারা যায়। আমি তখন আমার বাবাকে দেখেছিলাম যখন আমার বয়স ছিল মাত্র 4 বছর। এরপর আম্মু অনেক কষ্ট করে আমাকে মানুষ করে। আম্মুর কাছের লোক অনেক বড়লোক ছিল, কিন্তু তার পরিবার আম্মুকে মেনে নেয়নি। তাই আব্বু আর আম্মু তারা দুজন আলাদা সংসার করেছিল। কিন্তু আব্বুর অনেক শত্রু ছিল, কারণ তারা অনেক বড়লোক। আব্বু তাদের পরিবারের একমাত্র সন্তান ছিল, তাই তার শত্রুরা তাকে মেরে ফেলে। বর্তমানে আম্মু আর আমি বাসায় একাই থাকি। আমার আম্মু উচ্চ বংশীয় একটা মেয়ে, পড়াশোনা করেছে। সে বর্তমানে একজন লয়ার, শহরের মস্ত বড় উকিল বলা যায়। তাই আম্মুর জন্য আমাদের আর অভাবটা রইল না। আজকে আমার বিয়ে, আম্মু অনেক খুশি। কিন্তু রাহাত এভাবে কান্না করছে আর হাঁপাতে লাগলো। ওর কথা কিছুই বুঝতেছি না। তখনই আম্মু বলে ওঠে, রাহাত বাবা, কি হয়েছে তোমার? এভাবে তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আর চোখে জল কেন? আর তুমি এখানেই বা কেন? কি করছো তুমি এখানে? তুমি না প্যান্ডেলে যাওয়ার কথা ছিল? তুমি তো কমিউনিটি সেন্টারে থাকার কথা। আন্টি, সব কিছু শেষ হয়ে গিয়েছে। রাহাত আমার ছোটবেলার বন্ধু বলতে গেলে। আমরা এক ভাই। ও আমার সব সময় পাশে থাকে। আরে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আগে তো সব কিছু খুলে বলবি। যদি না বলিস তাহলে বুঝবো কি করে যে হয়েছেটা কি। ভাই, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। মানে তোর কথা আমি ঠিক বুঝলাম না। এভাবে রহস্য করে না বলে একটু সোজাভাবে বল, হয়েছেটা কি? ভাই, মিম পালিয়ে গিয়েছে। ও তোকে বিয়ে করবে না, কারণ ও তোর সাথে অভিনয় করেছে। আর বিয়ে পর্যন্ত শুধু তোকে অপমান করার জন্য নিয়ে এসেছিল। আমি সব কিছু জেনেছি। ও শুধু তোর সাথে শত্রুতা, শুধু বদলা নেওয়ার জন্য এইসব করেছে। ও তোকে কখনো ভালোবাসেনি, শুধু তোর সাথে অভিনয় করেছে। ও অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছে গতকালকে। আমি আজকে জানতে পারলাম। রাহাতের মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। এমন একটা কথা, যে কথা বিশ্বাস করার মতো না। যে কিনা আমাকে এত ভালোবাসে, সে আমাকে এত বড় একটা ধোঁকা দিতে পারে না। কথাটা সবাই শোনা মাত্র যে যার মতো আমার নামে আজে বাজে কথা বলতে লাগলো। কেউ বলছে ছেলে হয়তো বা খারাপ, তার জন্য মেয়ে পালিয়ে গিয়েছে। আর না হয় ছেলের মধ্যে কোনো কমতি আছে, তার জন্য হয়তোবা মেয়ে মেয়ে বিয়েটা করতে চায়নি। আম্মু এইসব কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আমাকে ধরে। আমি যেন পৃথিবী থেকেও না থাকার মতো। পৃথিবীর কোনো মানুষের কথা যেন আমার কানে বাজতে লাগলো না। বারবার শুধু মনে পড়ছে সেই কথাগুলো, মিমের সেই কথা। আমি নিচু হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। মানুষ যে যার মতো বলে যাচ্ছে। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। রাহাত আম্মুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আবির আন্টিকে নিয়ে এখনই হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি কর। কারো কথা না শুনে আমি আম্মুকে নিয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে আম্মু তার কেবিনের বাইরে, আমি দাঁড়িয়ে আছি মাথায় হাত দিয়ে। তখন রাহাত আমার পাশে আসে। এসে আমার কাঁধে হাত দিয়ে বলে ওঠে, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই বুঝিসনি আমার কথা শোনার মতো সেই তোর অ্যাবিলিটি ওই সময় ছিল না। তুই ভালোবাসার এমন একটা জালে ফেসে গিয়েছিস যে আমার কথা শোনার প্রয়োজন হয়নি। তোকে অনেকবার আমি বলেছি যে মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ। ওকে কয়েকবার আমি দেখেছি অনেকগুলো ছেলের সাথে চলাফেরা করতে, কিন্তু তুই ওকে এতটা ভালোবেসে ফেলেছিস যে তুই আমার একটা কথাও শুনিসনি। রাহাতের কথা শুনে চোখ বন্ধ করে সেই অতীতের কথাগুলো ভাবতে লাগলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক তখনই আম্মু ডাক দিয়ে বলে ওঠে, এই আজকে নাস্তা করে যা, ডিম আর দুধ এগুলো খেয়ে যা। সবসময় না খেয়ে পালিয়ে যাস তো মায়ের একটাও মাটিতে পড়বে না। আম্মু, আমি কি এখনো ছোট বাচ্চা রয়ে গেলাম নাকি যে তুমি সব সময় আমার সাথে এমন করো? তাহলে তুই কি বলতে চাস? তুই দামড়া হয়ে গিয়েছিস? আম্মু, তুমি সব সময় আমাকে অপমান করো। অপমান করার মতো কথা বললে করব না। চুপচাপ করে খেয়ে তারপর কলেজে যাবি। আর কোনো বিচার যদি আমার তোর কাছে আসে, তাহলে কিন্তু তোকে আমি পিটিয়ে
ঠ্যাং ভেঙে ফেলবো। আর হ্যাঁ, আজকে আমার একটা মামলা নিয়ে লড়তে হবে, তাই আমি আজকে আসতে পারবো না। তুই সন্ধ্যায় খেয়ে নিস, আর রাহাতকে বলিস তোর কাছে থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে পকেট খরচটা দাও। এ নিয়ে এখানে 2000 টাকা আছে, এটা এখন আপাতত রাগ করে আমি তোকে দিয়ে দেব। তোমার কাছে 20,000 টাকা চেয়েছিলাম। আমি আর রাহাত আমরা দুজন ঘুরতে যাব, তার জন্য। আচ্ছা ঠিক আছে, যখন যাবে তখন দিব। এখন যদি হাতে টাকা দেই তাহলে এমনিতেই নষ্ট হয়ে যাবি। তুই আজে বাজে শুধু খরচ করিস। কথাটা বলে বের হয়ে যায়। আমি দরজায় তালা দিয়ে ওখান থেকে চলে যাই ভার্সিটির উদ্দেশ্যে। তখনই মাঝখানে কল আসে, ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে একজন রাগী গলায় বলে ওঠে, শালাহার, আমি তোকে কে বলেছে আমার আব্বার কাছে বিচার দেওয়ার জন্য যে আমি ওই দিন সিগারেট খেয়েছি, তাই বলে তুই বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না। বিচার তেমন না শালা, একটা সিগারেট খাইছি তারপর আমাকে বলছিস তুই বাজি ধরেছিস, মস্করা করিস শালা। আরে ভাই বিশ্বাস কর, ওটা সত্যিই বাজে ছিল, কারণ তুই তো জানিস আমি সিগারেট খাই না। তোর মতো গাঁজাখোররা। মাঝে মধ্যে তুই একটা সিগারেট খাই, তাই বলে তুই আমাকে গাঁজাখোর বলবি? ঠিক আছে, সমস্যা নেই। আজকে তো শুধু ছবি দেখিয়েছি, সিগারেট খাচ্ছিস, কাল দেখবি কি করে এআই দিয়ে কি বানাই। বন্ধু তোর পায়ে পড়ি, আমার ভুল হয়ে গিয়েছে। তুই খুব ভালো মানুষ, আমি তোর সাথে লাগতে যাব না। আচ্ছা ঠিক আছে, এখন কোথায় আছিস? আমি তো ভার্সিটির কাছে চলে এসেছি। এই তো দাঁড়া, আমি 5 মিনিটে আসতেছি, তুই ওখানেই দাঁড়া। ভার্সিটির প্রথম দিন একসাথে যেতে হবে। কিছুক্ষণ পর রাহাত দৌড়ে আসে, আর রাহাতের বাড়ির সামনেই ভার্সিটি, তাই ওর সময় লাগে না। আমি ওর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেও ও চলে আসে। এরপর দুজন ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটিতে আমরা নতুন, কিন্তু এখানে অনেকবার আসা হয়েছে। একটা ছেলে কান ধরে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তখনই ছেলেটাকে রাহাত বলে ওঠে, এই এদিকে আস। এভাবে কান ধরেছো কেন? আর তুমি কান ধরেছো কেন? তোমাকে কি কোনো ম্যাডাম বা কোনো স্যার শাস্তি দিয়েছে? আরে না ভাই, যদি তারা হতো তাহলে কি এমন অত্যাচার করতো? আসলে আমাদের ভার্সিটিতে একটা গুন্ডি মেয়ে আছে, সে সব সময় র্যাগিং করে, আর সব ছেলেমেয়েরা ওর অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। বাবা বেস্ট ইন্টারেস্টিং বিষয় তো। সব সময় শুনলাম ছেলেরা করে, আর আজকে শুনলাম মেয়ে করে। বন্ধু আমার তো এখনই হাঁটু কাঁপা শুরু করতে লাগলো। এত কড়াকড়ির মাঝখানে যদি তোকে আমাকে করে দেয়? কোথায় গিয়ে করছিস? মেয়ে মানুষ ভাই, তোকেই করে দেবে। হ্যাঁ ভাই, পুরা নাকি একসাথে 5টা। আমি কই যাব যদি আমাকে দেয়? হ্যাঁ বন্ধু, তোমার সাপ যদি গর্তে ঢুকতে চায় তাহলে সমস্যা কি? ধুর হারামজাদা, তুই কি আর ভালো হবে না? তুমি আগে গান ছেড়ে তুমি আগে কান ছেড়ে দাও। আর হ্যাঁ, আমি এসব পছন্দ করি না। ওরা র্যাগিং করুক, ও আমাকে চেনে না, ও যেই হোক না কেন, আমি কাউকে ছাড় দিই না। আগে বলো, ফার্স্ট ইয়ারের ক্লাস কোন দিকে? না, না হলে কিন্তু উনি আমাকে ধরে অনেক মারবে। আর আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ক্লাসটাও আপনার প্লাস একই জায়গায়, ওই যে সামনে। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ও এমন কোন দেশের প্রধানমন্ত্রী না যে ওকে এভাবে তোমার ভয় পেতে হবে। তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি। ভাই আপনি তো আমার পাশে ঠিকই আছেন, কিন্তু এই যে দেখুন, ওই আজরাইল মেয়েটাকে দেখতেছেন? তখনই আমি খেয়াল করলাম একটা মেয়ে প্যান্ট শার্ট পরে একটা গাড়ির উপর বসে আছে, চোখে সানগ্লাস, হেব্বি সুন্দরী। প্রথম দেখাই তো আমি ক্রাশ খেয়ে গেলাম। আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আমার এইভাবে তাকানো দেখে রাহাত, আমার বন্ধু, বলে ওঠে, ভাই আমার মন বলছে তুই শালা এখানে লুচ্চামি করবি। ভাই এমনিতে এলাকার মধ্যে যত ঝামেলা ঝগড়া এবং কি মারামারি সব আমাদের নামেই আছে। এখানে ভাই ভালো হওয়ার চেষ্টা কর, না হলে কিন্তু আন্টি বাসা থেকে বের করবে। শালা চুপ কর। আমি তো মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেলাম, ক্রাশ খাইছি ভাই, সত্যি বলছি। ভাই সুন্দরী মেয়েরা সবসময় ডেঞ্জারাস হয়, আমিও সম্পর্কে সব কিছু শুনেছি। ও নাকি ভার্সিটির প্রিন্সিপালের একমাত্র মেয়ে, তাই ভার্সিটির মধ্যে এমন কিছু করে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। কেউ কিছু বলতে পারে না তার মানে এই না যে আমিও কিছু বলতে পারবো না। আমি তো ওর প্রেমে পড়ে গিয়েছি, ওকে আমি ঠিক করে আমার মতোই রাখবো। আমাদের সুন্দর সুন্দর বাচ্চা হবে, কি বলিস রাহাত? ভাই আমি মানুষ দেখছি, আপনার মতো মানুষ দেখিনি। সালাম ভাই, এর যে ভার্সিটির মধ্যে এত ছেলে দেখতেছেন, সবাই ওর ভয়ে হাঁটু কাঁপে। আপনি একমাত্র যে কিনা ওই সম্পর্কে এত কিছু বলছেন। ভাই আপনি যদি বেঁচে থাকতে চান
তাহলে এখনই এখান থেকে চলে যান। ভালো যেহেতু বেশিই ফেলেছি, তাহলে অহংকারী মেয়েটাকে আগে শাস্তি দিব। আরে আপনি ওকে শাস্তি দিবেন? হাসালেন ভাই। ওকে শাস্তি দিতে হলে কলিজা লাগিয়ে। আর সেই কলিজা কারো না থাকলেও আমার আছে, বুঝেছিস মিস্টার আকাশ? মেয়েটার পাশে কয়েকটা ছেলে কান ধরে উঠবস করতেছে, আর দুইটা মেয়ে মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে। তখনই দেখলাম একটা মেয়ের ওড়নার টান দিয়ে বুক থেকে ফেলে দেয়। এটা দেখার পর আমার মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, কারণ ও মেয়েটার দিকে ছেলেটা কিভাবে হা করে তাকিয়ে আছে। মেয়েটা নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ইজ্জত নিয়ে এমন কিছু করবে, তা কখন আমি মেনে নিতে পারলাম না। আমি দৌড়ে ওখানে গেলাম, নিচ থেকে ওড়নাটা নিয়ে মেয়েটার বুকে দিলাম। এরপর মেয়েটা আমার পেছনে লুকিয়ে পড়ল। কে রে তুই? তোর সাহস তো কম না। আমার সামনে এসেছিস, তাও আবার আমার সামনে এসে বেয়াদবি করছিস। মনে হচ্ছে ছেলেটা ভার্সিটিতে নতুন এসেছে, আর সে এসে এখানে একটু হিরোগতি দেখাতে এসেছে। অবশ্য দেখতে অনেক কিউট আছে, আমার তো বেশ ভালো লেগেছে। চুপ কর তুই। ও আমাকে অপমান করছে। আর ছেলে দেখলে এভাবে ঢলে পড়তে হয় না। আপনি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের সাথে এমনটা করতে পারেন না। তাই নাকি? তুই মনে হচ্ছে এখানে কোনো নিয়ম জানিস না। এই পুরো ভার্সিটিটা আমার কথাই চলে। আমি এই ভার্সিটির ভিপি। তো কি হয়েছে? আপনি যা ইচ্ছা তাই করবেন, সেটা তো আমি মানতে পারলাম না। তাই নাকি? এই ছেলেটাকে ধর তো। আমি দেখি ওর সামনে এই মেয়েটাকে আমি আজ অপমান করব। দেখি ও কি করতে পারে। তখনই মেয়েটা ওই পাশের মেয়েটার কাছে যায়, আর মেয়েটার উন্নাটা নিয়ে টান দিবে, আর দুটো ছেলে আমার হাত ধরে আছে। দুই ছেলেটাকে দুটো খুশি মারি। ছেলেটার নাক ফেটে রক্ত বের হতে লাগলো। আমি মেয়েটার হাতটা ধরে ফেলেই ঠাস ঠাস করে আমি থাপ্পড় দিতেই পুরো ভার্সিটি একদম চুপ হয়ে গেল, এবং সবাই একসাথে জড়ো হতে লাগলো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? আরেকটা থাপ্পড় দেওয়ার পর মেয়েটা কান্না করে দিল। এরপর আমি সবার সামনে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, মানুষের মজা করার একটা লিমিট থাকে, কিন্তু আপনি সেই লিমিটটা ক্রস করে ফেলেছেন। আপনি ভুলে যাবেন না আপনি একটা নারী, আর একটা নারী অসম্মান আপনি কি করে করতে পারেন? মেয়েটা এখানে পড়াশোনা করতে এসেছে, তার বাবা মা তাকে পড়ার জন্য এখানে পাঠিয়েছে, আর কতগুলো ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আর আপনি একটা মেয়ের ইজ্জত নিয়ে এমন ছিনিমিনি করতে পারেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনিও একটা মেয়ে। তুই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস? আমার এবার রাগার কন্ট্রোল হলো না, তাই আমি সবার সামনে মেয়েটাকে ধরে কিস করে ফেললাম। ভার্সিটির সবাই হা করে তাকিয়ে রইল যে মেয়েটাকে আজ পর্যন্ত কোনো ছেলে কথা বলার মতো সাহস পায় না, আজকে নতুন একটা ছেলে কোথা থেকে এসে ওকে কিস করে বসলো। আল্লাহ, বন্ধু আবির, তুই তো মনে হয় মেরেই ফেলবি। আমি চাইলে আরও অনেক কিছুই করতে পারতাম আপনার সাথে, কিন্তু আমি কিছুই করিনি, কারণ আমি মেয়েদেরকে সম্মান করি, আর আপনাকেও তা করা উচিত। আমি তা মনে করি। চল রাহাত। আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো, আর যে যার মতো আমাকে নিয়ে মন্তব্য করতে লাগলো। মাথা এত গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ছেলেটাকে গিয়ে আমি খুন করে ওখান থেকে সোজা আমি বাসায় চলে আসি। এই প্রথম কোনো ছেলে মিমির সাথে এমন মিসবিহেভ করেছে, এবং কি ভার্সিটির মধ্যে অপমান করেছে। আমি আর রাহাত আমরা দুজন ক্লাসের ভিতরে যাই। তখন আকাশ আমাদেরকে দেখে বলে ওঠে, ভাই আমি তো তোমার বিগ ফ্যান হয়ে গেলাম। তুমি যে এমন কিছু করতে পারবে তা সত্যি আমি কল্পনাও করতে পারিনি। এই ভার্সিটির মধ্যে এতগুলো মানুষ, কিন্তু একটা ছেলেও কখনো ওর বিরুদ্ধে যেতে পারেনি। তুমি আজকে এসেই কি ম্যাজিক দেখালে ভাই। আরে সমস্যা নেই, ওকে আমি ভালো করে ফেলবো, কারণ ওকে তো আমি ভালোবেসে ফেলেছি। শালা লুচ্চা মেয়ে, তোর আর গেল না তাই না? আমি আর রাহাত আজকে ক্লাস শেষ করে আমরা দুজন বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। তখনই কিছু ছেলে আমাদের পথ আটকায় মারার জন্য আসে। তখন রাহাত বলে ওঠে, কিরে ভাই, এগুলো আবার কোন সূত্র? তুই কি ওই যে ছেলেটাকে মেরেছিস রনি, ওর লোক নাকি মেহেরাবের লোক নাকি মুজিবের লোক? শালা সব জায়গায় তো তুই একটা না একটা গ্যাঞ্জাম লাগিয়ে এসেছিস। এখন কার কথা বলি বলতো আমাকে? আরে চিন্তা করিস না, আমার ব্যাগে স্টিক আছে, এটা বের করে দে, যেই হোক না কেন মেরে হটটা একটু পরিষ্কার করে নেই। আবির সবসময় জিম করে, তার ফলে ওর শরীর পুরোটা শক্ত লোহার মতো। আন্টির কাছ থেকে
আব্বু নাকি একজন ক্যারাটে মাস্টার ছিল, এমনকি তিনি একবার যদি মারামারি করেন একসাথে 10-20 জনকে মেরে রাস্তায় ফেলে রাখতে পারে। তার বাবার মতো হয়েছে, কোথাও অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে। সব শালারে পিটিয়ে ভাগিয়ে দেই। ওকে মেরে কখনো কিছু লাভ হবে না। ওর সাথে আমি এমন একটা গেম খেলবো যা ও সারা জীবন মনে রাখবে। রাহাত চল, আম্মু বলল আজকে আসতে পারবে না, তুই আমার বাসায় থাকবি, চল। আন্টি এবার কোথায় গেল? আমি বললাম কোথায় জানি একটা মামলা নিয়ে তাকে কাজ করতে হবে, তাই ওখানে গিয়েছে। আমি আর রাহাত আমরা দুজনে বসে আছি ছাদে আর গান করতে লাগলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে, দেখি আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন কি রে, তোরা কি খাওয়া দাওয়া করেছিস? আর আজকে ভার্সিটি কেমন গিয়েছে? আগামী খবর পেয়েছি কি করেছিস? আর যদি এসবগুলোর মধ্যে আমি তোকে দেখেছি তাহলে কিন্তু তোর খবর আছে। আরে আম্মু, আমি তেমন কিছু করিনি, তুমি তো জানো যেখানে অন্যায় দেখি সেখানে আমি অবশ্যই প্রতিবাদ করি। হয়েছে হয়েছে, এখন তোকে বলতে যাচ্ছি আমি কিছুদিনের জন্য একটু দেশের বাইরে যাব। এই যে মাস্টারের কারণ ওখানে একটা মামলা নিয়ে আমাকে সরকার থেকে পাঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও। আর হ্যাঁ, তুমি আসার পর দেখবে তোমার জন্য একটা সুন্দর ফুটফুটে একটা পুত্রবধূ আমি খুঁজে বের করেছি। তাহলে তো ভালোই হবে, তোকে তো অনেকবার বলছি বিয়েটা কর। আম্মুর সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। এরপর আমি আর রাহাত আড্ডা দিই। এরপর দুজনে ঘুমিয়ে পড়ি। মিম, তোকে ছেলেটা এভাবে পুরো ভার্সিটির মধ্যে অপমান করেছে, তুই ছেলেটাকে এভাবে ছেড়ে দিবি? তুই কি ভেবেছিস আমি এভাবে ছেলেটাকে ছেড়ে দিব এত সহজে? আমি কখনোই ওকে ছেড়ে দিব না। ওকে আমি তিলে তিলে কষ্ট দিব, এতটা কষ্ট দিব যে ও সারা জীবন মনে রাখবে। তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু খুলে বলবি? তুই শুধু এটা কর, আমি যা বলবো তাই। এরপর আমি কানে কানে সব কিছু বুঝিয়ে বলি ফারজানাকে কি করতে হবে। তুই কি পারবি এগুলা করতে? ও আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি অবশ্যই নিব ওর থেকে, কিন্তু ও কখনো বুঝতে পারবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে রাহাতকে ডাক দিই। এরপর দুজন নাস্তা করে আমরা ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে, মেয়েটা পড়ে যায়। তখনই আমি মেয়েটার পড়ে যাওয়া সেই বইগুলো মেয়েটার হাতে দিতে মেয়েটার দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে যাই, কারণ মেয়েটা যে অসম্ভব সুন্দরী। এত সুন্দরী মেয়ে হয়তোবা জীবনেও দেখিনি। ওই গুণটি মেয়েটার থেকেও অনেক সুন্দরী। আসলে আজকে আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আজকে ভার্সিটির প্রথম দিন, দুঃখিত আমি খেয়াল করিনি। কি মিষ্টি কণ্ঠ, এটা তো শুনে আমি পাগল হয়ে গেলাম। আমি তো মেয়েটার একদম মনে হচ্ছে প্রেমে পুরোপুরিভাবে পড়ে যাব। ঠিক তখনই পেছন থেকে রাহাত বলে ওঠে, আরে শালা, উনি হচ্ছে আমাদের নতুন ইংলিশ টিচার। আমি আজকে আকাশের কাছ থেকে শুনেছি। রাহাতের মুখে এমন কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। বলে কি, মেয়েটাকে দেখে কোনোভাবে মনে হয় না যে আমাদের ভার্সিটির ম্যাডাম। আমার থেকে হয়তো বা 2 বছর বা 3 বছরের বড় হবে। এত সুন্দরী মেয়ে আমাদের ভার্সিটির ম্যাডাম। কী আর করার, যেহেতু ভার্সিটির ম্যাডাম তাই আর কিছু করার নেই। ভাবলাম যদি একটু চান্স নেওয়া যায়। ভাই এইভাবে তাকাস না, এটা ম্যাডাম লাগে। আর তুই যে লুচ্চা ভাই, তোকে বলা যায় না। দুশালা, কথাটা বলে আমি ওখান থেকে রাহাতকে নিয়ে ক্যান্টিনে চলে যাই। আমরা দুজন বসে চা খাচ্ছি আর গল্প করছি। তখনই আকাশ চলে আসে। হ্যালো ব্রাদার্স, তোমরা এখানে বসে আছো? হ্যাঁ, কেন বলতো, কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে গতকালের যে ঘটনা ঘটিয়েছে এরপর আমি তো ভাবলাম অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আজকে আমি বেশ অবাক। কারণ আজকে আমাদের মিম আপু শাড়ি পরেছে, পুরোই অন্যরকম লোক। আগের মতো কোনো ব্যবহার নাই, সবার সাথে ভালো ব্যবহার করছে। কি জাদু করলে ভাই? দেখতে হবে না যে মানুষটাকে আমি সব কিছু পারি তোমাকে বলেছিলাম না? তখনই পেছন ফিরে তাকিয়ে দেখি ভার্সিটির গেট দিয়ে মিম প্রবেশ করছে শাড়ি পরে। ওকে দেখে তো হা করে তাকিয়ে রইলাম। আজকে যেন অন্যরকম সুন্দরী লাগছে ওকে। তখনই কেউ একজন আমার পেছন থেকে ডাক দেয়। পেছন ফিরে তাকিয়ে দেখি এটা মিমের বান্ধবী। আমার দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, আপনার সাথে মিমের কিছু কথা বলতে চাই। প্লিজ আপনি কি একটু বাইরে ওর সাথে দেখা করবেন, ওই যে ক্যাম্পাসের পেছনে। রাহাত তুই একটু বস, দেখি ও কি বলে। আমি ক্যাম্পাসের পেছনে গিয়ে দেখি শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিম। কাছে যেতেই আমার হাতে একটা ফুল দিয়ে বলে ওঠে, সময়ের সাথে পরিবারের এত ভালোবাসা পেয়ে আমি এতটা খারাপ হয়ে যাব কখনো ভাবতে পারিনি।
একটু মজার জন্য মানুষের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলাম। আমি কখনো বুঝতে পারিনি। আমি সবার কাছে মাপ চেয়েছি, তোমার কাছেও ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো সত্যিকারের মানুষ কিভাবে হওয়া যায়। তাই প্লিজ আমাকে মাফ করে দাও। আরে না না, মাপ চাওয়ার কিছুই নেই। তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। এর থেকে আর কি ভালো হতে পারে বলো? তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? অবশ্যই বলতে পারো। আমি কখনো তেমন ভালো মানুষের সাথে চলাফেরা করিনি, আর তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি ভালো। তাই আমি তোমার বন্ধু হতে চাই। প্লিজ তুমি আমাকে তোমার বন্ধু বানাবে, প্লিজ। ওকে দেখেই তো ক্রাশ খেয়েছি, আর নিচে থেকে এসে বলছে বন্ধু হওয়ার জন্য। তাতে না আর কিভাবে বলি, তার আর কোনো উপায় আছে? তাই আমি নিজেই হাত বাড়িয়ে দিলাম। অবশ্যই এরপর থেকে আমাদের দুজনের ভালোবাসা শুরু হয়। কেয়ারিং এবং কি একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া, এ থেকে আমাদের ভালোবাসা শুরু। এক প্রকার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছি, এটা বলা যায়। একদিন আমি পরীক্ষার পর ওকে প্রপোজ করি এবং কি ও অ্যাকসেপ্ট করে। এরপর আম্মুকে বলে বিয়ের প্রস্তাবটা ওর বাসার পাঠাই। এক নিঃশ্বাসে এসব কিছু চিন্তা করতে লাগলাম। ঠিক তখনই ডাক্তার এসে ডাক দিয়ে বলে ওঠে, এই যে ওনার সাথে কে এসেছে? জি ডাক্তার, কি হয়েছে আমার আম্মুর? কোনো সমস্যা? দেখুন, ওনাকে আর কোনো চিন্তা করতে দেবেন না, আর ওনার সব কথা একটু মেনে চলার চেষ্টা করবেন। অনেক বড় বিপদ থেকে আপনারা বেঁচেছেন। এখন ওনার জ্ঞান ফিরেছে, দেখা করতে পারেন। আম্মুর কেবিনে যেতেই আম্মু কান্নায় ভেঙে পড়ে। আমি আম্মুকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ঠিক আছি, কিন্তু মন সত্যি আমার ভেঙে গিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তুই চিন্তা করিস না, তোরা আজকে বিয়ে হবে, আমি কথা বলেছি। আম্মুর কোনো কথাই আমি বুঝতেছি না। তখন আম্মু আবারও বলে ওঠে, একজন যে সবসময় তোর খোঁজ খবর নেয় কিন্তু কখনো বলেনি সে তোকে কিভাবে জানে, বা আমি তার কাছ থেকে জানতে চাইনি, কিন্তু এতটুকু আমি জেনেছি যে মেয়েটা অনেক ভালো এবং কি অনেক ভদ্র মেয়ে। আমি বুঝতে পেরেছি মেয়েটা তোকে ভালোবাসে, তাই আমি মেয়েটার সাথেই তোকে বিয়ে দেবো। মেয়েটাকে তুই ঠিক জানিস, কিন্তু আমি বলবো না। আমি চাই তুই যেখানে অপমান হয়েছিস সেখানেই তোর বিয়েটা হবে। আম্মুর সব কথা মেনে নিলাম, কোনো কথাই আমি না করলাম না, কারণ ডাক্তার বলেছে আম্মুকে যেন আমি কোনো কষ্ট না দেই। দেখতে দেখতে একটা অচেনা মেয়ের সাথে আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। ছাদের উপর দাঁড়িয়ে আছি আর একটার পর একটা সিগারেট টানতেছি। ঠিক তখনই পিছন থেকে কেউ কাঁধে হাত দেয়, মুখে সিগারেটটা নিচে ফেলে দেই। পিছন ফিরে তাকিয়ে দেখি রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, কী সব ভাবছিস? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এসব নিয়ে চিন্তা করিস না। আল্লাহ তাআলা অবশ্যই তোর জন্য ভালো কিছু রেখেছে, তার জন্য এমন হয়েছে। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। হয়তো বা, কিন্তু একটা আফসোস সারা জীবন রয়ে যাবে যে কখনো আমি মানুষটাকে চিনতে পারলাম না। আচ্ছা, ওসব তুই চিন্তা করিস না। আর তোর সাথে একজনের বিয়ে হয়েছে, তুই এখন এসব নিয়ে চিন্তা করিস না। এখন বর্তমানে সে তোর স্ত্রী, তাকে নিয়ে তোর ভাবা উচিত। মেয়েদের প্রতি কেমন আমার বিশ্বাস উঠে গিয়েছে, আর কখনো হয়তো বা সে বিশ্বাস আমার জন্ম নেবে না। দেখ, সবাই এক না, সবাইকে একভাবে মাপা উচিত না। দেখবি সব কিছু ভুলে গিয়ে তুই আবার শান্তিতে থাকতে পারবি। আমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইলাম। তখনই পেছন থেকে আম্মু ডাক দিয়ে বলে ওঠে, তুই এখানে ছাদে কি করিস? মেয়েটা বসে আছে, যা মেয়েটার কাছে যা। একটা কথা মনে রাখিস, মেয়েটা খুব ভালো। মেয়েটা যদি না থাকতো তাহলে অপমানের শিকার সইতে হতো আমাকে। আম্মুর কথায় মাথা নাড়ালাম। আমি স্পষ্ট দেখিনি, কিন্তু এতটুকু শুনেছি মেয়েটা সবার উদ্দেশ্যে বলেছিল আমাকে বিয়ে করবে। মেয়েটার কথা এখনো কানে বাজছিল যে সমাজের মধ্যে এই একটা সমস্যা, যদি কোনো কিছু হয় তাহলে আমরা শুধু একতরফায় ভাবি, শুধু ছেলের দোষটা আমরা দেখি, কিন্তু যে অন্যায় করেছে তার কিছুই আমরা দেখি না। এইসব কিছু চিন্তা করে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই খেয়াল করলাম কাঠের উপর বসে আছে বেনারসি সাজে একটা মেয়ে। মেয়েটা অবশ্য আমি দেখিনি। আমার ভেতরে আসার অনুভব মেয়েটা টের পেল। মেয়েটা আমাকে দেখে আমার সামনে এসে আমার পা ধরে সালাম করে, এরপর ঘাটের উপরে বসে পড়ে। আমি কিছু বললাম না, এসে জামাগুলো খুলে রাখলাম। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি জানি তুমি বেশ অবাক হচ্ছ, বিষয়টা ঠিকভাবে মেনে নিতে পারছো না, তাই তো? মেয়েটার কথা শুনে মেয়েটার মুখের দিকে তাকাতে আমি যেন আকাশ থেকে পড়লাম।
কারণ আমার সামনে যে বসে আছে সে আর কেউ না, আমার ভার্সিটির ম্যাডাম নীলা ম্যাডাম। আমি অবাক হয়ে ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বললাম, ম্যাডাম আপনি? হ্যাঁ, আমি আমি তোমার বিয়েতে এসেছি, কিন্তু তোমাকে যেভাবে অপমান সহ্য করতে হবে কখনো আশা করিনি আমি। কিন্তু আপনি। জানি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নেবে না, সমস্যা নেই, তুমি যতদিন না মেনে নিচ্ছ আমি তোমার কাছে বাধা দেব না। বেশ অবাক হলাম। এরপর মনে হলো যে নীলা ম্যাডাম এখনো বিয়ে করেনি। নীলা ম্যাডাম বয়সে আমার থেকে মাত্র 4 বছরের সিনিয়র। এতে অবাক হওয়ার কিছুই নেই। না না না, প্রয়োজন নেই। আপনি খাটে শুয়ে পড়েন, আমি সোফায় ঘুমাতে পারবো, সমস্যা নেই। কখনো স্ত্রীর অধিকার তোমার কাছে আমি চাইবো না। তুমি খাটে এসে শুয়ে পড়ো, আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়বো। আবিদ কথাটা বলে সোফায় ঘুমিয়ে পড়ে। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর ঘুমন্ত অবস্থা একদম যেন রাজপুত্রের মতো লাগছে। পরেই মায়াবী যেন ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসেছি, যে আমাকে এত কেয়ার করেছে। আজকে আমি তার সাথে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। এই রাত আমি কখনো ভুলবো না। যদি আমার জীবনে একটা রাত হয়, তাহলে আমি নিজের জীবনকে ধন্য মনে করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখনও নীলা ম্যাডাম ঘুমিয়ে আছে। সকালে সূর্যের কিরণ ম্যাডামের মুখে পড়তেই তার মুখের সৌন্দর্য যেন দুগুণ বৃদ্ধি পায়। আমি যেন আবারও নতুন করে তার প্রেমে পড়লাম। ততক্ষণে মনে পড়লো, এ কি করছি আমি? উনি আমার সিনিয়র। পরক্ষণে আমার হুঁশ ফিরে আসে। আমি আবার ঘুমানোর জন্য ওপাশ হয়ে শুয়ে পড়ি। তোমরা কি তাহলে আজকে চলে যাবে বলছো? আমি তোমাদের জন্য নাস্তা বানিয়েছি। আম্মু, আপনি এত কষ্ট করতে কেন গিয়েছেন? আমি তো মাত্রই নাস্তা বানাবো বলে ঘুম থেকে উঠেছি। আমি যাব কারণ সামনে আবিরের পরীক্ষা আছে, তাই আমাকে ওকে নিয়ে যেতে হবে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের দুজনের জামা কাপড় আমি গুছিয়ে রেখেছি, তোমরা তাহলে বের হয়ে যাও। আম্মুর মুখে কথাটা শুনে আমি ঘুম থেকে উঠে আম্মুকে জিজ্ঞেস করলাম, কোথায় যাওয়ার কথা হচ্ছে আম্মু? আরে তুই এখন থেকে নীলার বাসায় থাকবি, আর আমি একটু শান্তিতে থাকবো। নীলা তোর দেখাশোনা করবে। মানে আমি ওনার সাথে বাসায় যাব মানে? নীলে তোর স্ত্রী, তুই তাকে আপনি করে কেন বলছিস? আর সে তোর বড় হলে কি হয়েছে, সমস্যা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে তো সামনে পরীক্ষা, নীলার সাথে তুই থাকবি। কিন্তু আম্মু, আম্মু আর কোনো কথা আমাকে বলতে না দিয়ে মুখের ওপর বলে দিয়েছে এটাই আমার শেষ কথা। তাই আমি আর কিছু বললাম না। নীলের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আমরা দুজন গাড়ি করে একটা অনেক বড় বাড়ির সামনে এসে থামলাম। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম বাড়িতে কেউ নেই। এত বড় বাড়ি কিন্তু কেউ নেই দেখে মনে হচ্ছে বাড়িটা অনেক আগের, কিন্তু আলিশান বাড়ি। আমি নীলার উদ্দেশ্যে বলে উঠলাম, আচ্ছা আপনার বাড়িতে কেউ নেই? আপনার আব্বু আম্মু? আমার কথা শুনে নীলা মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু হয়েছে আপনার? ছোটবেলায় আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপরে আমি গ্রামে আমার চাচার কাছেই থাকি। একটু বড় হওয়ার পর অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার উদ্দেশ্যে চলে যাই। আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনার বাবা মা নেই। আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি যদি আমাকে আপনি করে বলো আমি কষ্ট পাই, কারণ তুমি আমার স্বামী। যদি আমাকে তুমি করে বলো তাহলে খুশি হতাম। এই যে সামনের রুমটাই তুমি থাকবে, আর পাশের রুমটাই আমি থাকবো। তুমি গতকালকে ঘুমাতে পারোনি, আমি দেখেছি। তোমার সমস্যা হবে, তাই আমি তোমাকে ওই পাশের রুমটাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চেষ্টা করব। নীলা আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে ও নিজেও রুমে চলে যায়। আমি রুমের ভিতরে প্রবেশ করি। রুমটা অনেক সুন্দর করে গোছানো আছে আর অনেক বড় রুম। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি। মাথাটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। রুমের মধ্যে এক গাদা বই, তার ভিতর থেকে একটা ডায়েরি বের করি। এরপর বেঞ্চে বসে ডায়েরিটা লিখতে লাগলাম। মনের মধ্যে অনেক খুশি, চোখের কোণে একটু পানি চলে আসে। আজকে আমার জীবনের সব থেকে আনন্দের দিন, তাই খুশি অবশ্যই হব। সন্ধ্যাবেলা নীলা খাবার তৈরি করে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। খাবার টেবিলে গিয়ে দেখি আমার পছন্দ অনুযায়ী সবগুলো খাবার নীলা ম্যাডাম তৈরি করে রেখেছে। আমি বসে আছি, তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো, বসে রয়েছে যে? খাবার পছন্দ হয়নি নাকি দেখতে ভালো না? আসলে তেমন বিষয় না, খাবার যথেষ্ট পরিমাণে ভালো। তাহলে খাচ্ছ না কেন? আসলে আমি নিজের হাতে খেতে পারি না। তুমি কি এখনো বাচ্চা? লজ্জায় মাথা নিচু করে রইলাম। তখনই নীলা খাবারটা আমার মুখের সামনে ধরে বলে ওঠে, তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমিও বাধ্য ছেলের মতো নীলার হাতে খেতে লাগলাম।
কী যে একটা অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না। আমি কেমন জানি না দুর্বল হয়ে পড়লাম। তখনই আমার মনে পড়লো, না, এটা কি করছে? ও আমার সিনিয়র, তার থেকে বড় কথা আমি মেয়েদের বিশ্বাস করতে পারি না। আপনি খাবেন না? না, আমার ক্ষুধা নেই, তুমি খাও। আমি আর কিছু বললাম না। খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। রুমে এসে শুয়ে রইলাম। একটা বলো, একটি বারও বললো না যে আমি তোমাকে খাইয়ে দিই? তাহলেই তো হয়। আমি তো তোমার হাতে খাওয়ার জন্যই বসে রয়েছিলাম, কিন্তু তুমি তো বুঝলেই না। রুমে এসে শুয়ে রইলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত ওপাশ থেকে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে বন্ধু, তুই তো নীলা ম্যাডামের সাথে মনে হয় ভালোই মজা করতেছিস। সারা সিনিয়র বউ নিয়ে ফুর্তি করছিস আর এখানে আমি মরছি। ধুশালা, তেমন বিষয় না। আরে সব বুঝিস শালা, এত সুন্দরী একটা বউ পেয়েছিস। আমার কোনো ফিলিংসই নেই এইসব বিষয়ে। আর তুই তো জানিস এসব আমার মন থেকে উঠে গিয়েছে। আরে ভাই, মিমের মতো এমন হাজারটা মেয়ে যদি একসাথে মেলানো হয়, তাহলে আমি মনে করি যে নীলা ম্যাডামের সাথে কখনো তুলনা দেওয়া যাবে না। কারণ উনি এতটা সুন্দরী যে কোনো ছেলে দেখলে একবারে পাগল হয়ে যাবে। তোর তো অনেক কপাল ভালো রে ভাই। হয়তোবা আমার সাথে আল্লাহ পাক লিখে রেখেছে তাই, কিন্তু আমার এতে কোনো যায় আসে না। ধুর হালা, তুই শুধু শুধু কী সব ভাবছিস। আর হ্যাঁ, আগামীকালকে তো ভার্সিটিতে আসবি, তাই তো? ভার্সিটিতে আসবো, তখন না হয় কথা হবে। রাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের ওপর কেউ কম্বল দিয়ে রেখেছে। মনে হয় রাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, তা নীলা রাতে আমার গায়ে কম্বল দিয়ে গিয়েছে। আমি রেডি হয়ে ভার্সিটিতে যাব, তাই নীলাকে বলতে যাব। দেখলাম নীলা রুমে নেই। তার টেবিলের ওপর একটা ডায়েরিটার সামনে যাব, তখনই দেখলাম বাথরুমের দরজা কে যেন খুলছে। মনে হচ্ছে নীলার সামনে এগিয়ে গেলাম। তখনই নীলা শরীরের মধ্যে একটা তোয়ালে ও জড়িয়ে বাথরুম থেকে বের হচ্ছে। তখনই নীলা ফ্লোরে পড়ে যেতে লাগলো। এমনিতে সামনাসামনি, এর উপর এখন পড়ে যেতে লাগলো। আমি দৌড়ে ওকে ধরতে গিয়ে আমি ওর গায়ের উপর পড়ে গেলাম। আর পড়ে যাওয়ার ফলে ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলে যায়। 1 মিনিটের জন্য আমি হারিয়ে গিয়েছি এক অজানা দেশে। সেই অনুভূতি বোঝানোর মতো না। প্রিয় মানুষটা যখন তোমার পাশে থাকবে, তোমাকে স্পর্শ করবে, তখন তোমার অনুভূতিটা আকাশ ছোঁয়ার মতো। যখনই অনুভব করলাম আমি নীলার গায়ের উপর, তখনই তাড়াতাড়ি করে উঠে পড়ার উদ্দেশ্যে বলে উঠি, সরি, আসলে বুঝতে পারিনি বিষয়টা এমন হয়ে যাবে। আমি একদম খেয়াল করিনি। আসলে আমি তোমাকে বলতে এসেছিলাম আমি ভার্সিটিতে যাব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। লজ্জায় আমি মাথা নিচু করে রইলাম। আমার মুখটা লাল হয়ে গিয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমিও তোমার সাথে ভার্সিটিতে যাব। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। পেছন ফিরে তাকিয়ে দেখলাম নীলা কেমন মন খারাপ করে বসে রইল, কিন্তু আমি কিছুই বললাম না। আমি সোজা হেঁটে চললাম ভার্সিটির উদ্দেশ্যে, কারণ এই মনে আর কোনো মেয়েকে জায়গা দিতে পারবো না। কিছুদিন পর আমি ওকে ডিভোর্সে দিব। জানি ও আমাকে শুধু আমার এই মান সম্মান বাঁচানোর জন্যই বিয়ে করেছে, তাই ওর কাছে আমি সারা জীবন ঋণী। বাসা থেকে বের হওয়ার আগে আমি ভেবেছিলাম ওকে কথাগুলো বলবো, কিন্তু বলতে পারলাম না নিজের মুখে। তাই কথাগুলো আমি লিখে একটা চিঠি করে খামে রেখে এসেছি। আবিরের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আমি আর কিছু বললাম না। রেডি হয়ে যখনই ওর রুমে যাব, দেখি রুমের মধ্যে একটা খামটা খুলে দেখি ওখানে লেখা আছে, আমি জানি নীলা ম্যাডাম, আপনি হয়তোবা আমাকে বিয়ে করেছেন যে আমার মান সম্মান বাঁচানোর জন্য। তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ রয়ে গেলাম। আমি জানি আপনারও একটা জীবন আছে, আর সেই জীবন আমি নষ্ট করতে চাই না। আপনি চিন্তা করবেন না, কিছুদিন পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, আর এখান থেকে চলে যাব সারা জীবনের জন্য, আর কখনো আসবো না। কথাগুলো পড়ে বুক ফেটে কান্না আসতে লাগলো, চোখ দিয়ে শুধু পানি বের হতেই লাগলো। যাকে আমি এত ভালোবাসি, তাকে পেয়েও আমি হারাতে যাচ্ছি। যে আমাকে ভালোবাসে না, কিন্তু তাকে আমি সত্যিকারই ভালোবাসি। সে আমার ভালোবাসা বুঝলোই না। বাসা থেকে বের হয়ে ভার্সিটির সামনে চলে এসেছি। মেন গেট দিয়ে প্রবেশ করছি আর ভাবছি আসলে কি এটা উচিত হয়েছে। তখনই মনে হলো আকাশের কথা। কিরে দেখি, তুই নীলা ম্যাডামের দিকে এভাবে তাকিয়ে আছিস, মনে হয় প্রেমে পড়েছিস। ক্রাশ তো খেয়েছি, কিন্তু কি করব বল। লাভ নেই ভাই এসব খেয়ে, কারণ উনি অনেক আগেই একজনের উপরে পড়ে আছে।
মানে তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তুই কি বলছিস? নীলা ম্যাডামকে কত ছেলে প্রপোজ করেছে, কিন্তু কখনো কোনো ছেলেকে পাত্তাই দেয়নি। তুই জানিস কি জন্য? আমি কি করে জানবো? আমি কি তার বায়োডাটা নিয়ে খোঁজ খবর নিয়েছি নাকি যে তুই আমাকে বলছিস? আরে ভাই, তুই চিন্তা করছিস কেন? তোর এই বন্ধু থাকতে সব কিছু তোর সামনে চলে আসছে। আমি বলছি তাহলে তোকে, তাহলে তুই বল কেন? কারণ উনি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসে। তাহলে আপনারা এখন তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন কেন আমি কথাগুলো বলেছি? এসব ভাবতে ভাবতে আমি ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। তখনই রাহাত ডাক দিয়ে বলে ওঠে, কিরে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে কী সব ভাবতেছিস তুই? রাহাতের কথা শুনে আমি ওর কাছে যেতে লাগলাম। দেখলাম আকাশ ওখানে বসে আছে। আমাকে দেখে বলে ওঠে, কিরে ভাই, সুন্দরী ম্যাডামকে বিয়ে করে ফেলেছিস? একটু ট্রিট দিলি না? তুই তো স্বার্থপর বন্ধু রে। হ্যাঁ, আমি স্বার্থপর, আর তোমরা অনেক ভালো। শালা, তুই তো নিজের মুসলমানের দাওয়াতটাও দিলি না, হারামি। বন্ধু, ওর টুনটুনি দাওয়াত দিল না, এটা কিন্তু ঠিক হয় নাই। হেউর শালা, তোরা দুইটা যা শুরু করলি, এর থেকে আর কিছু বলা চায়? চল, ভালো লাগছে না, টমটম দোকানে গিয়ে আটা দিই। বন্ধু, ওখানে যেতে আমার খুব ভয় লাগছে, কারণ ওখানে আমাদের আজ প্রায় 3 মাসের টাকা বাকি আছে। যদি আমাদেরকে রফিক চাচা বেঁধে রাখে তাহলে কি করব? আরে আগে চল, পরে দেখা যাবে। রফিক চাচা কয়দিনের জন্য ওনার শ্বশুর বাড়িতে গেছে, মনে হয় ছেলে আছে। তুই মনে হচ্ছে ভয় পাচ্ছিস। আরে ভয় পাবি কেন? আমি আছি, চিন্তা করিস না। আমরা তিনজন রফিক চাচার চায়ের দোকানে গিয়ে বসলাম। দেখলাম সত্যিই রফিক চাচা নেই। আমরা তিনজন চাও অর্ডার দিলাম আর তিনজনে সিগারেট খাচ্ছি। তখনই পেছন থেকে কেউ আকাশ আর রাহাতের গলা চেপে ধরলো আর বলে উঠল, হারামজাদা, আজ প্রায় 3 মাস হয়ে গেল আমার টাকা দিস না, এখানে সেখানে পালিয়ে বেড়াই, আমি দেখলেই তোরা পালা, তাই তো? একদিন বলিস তোর খালার সমস্যা, তো মা অসুস্থ, এত নাটক আমার সাথে তোরা করিস? তোদের বাপ মায়ের টাকা কম আসছে? চাচা, আমার বাপ মায়ের তো টাকা কম নেই, কিন্তু আমার তো আছে। এসব মনে করে মাফ করে দিলেই তো হয়। তাই নাকি? তোকে মাপ করা দেখাচ্ছি, এখনই কান ধর, না হলে কিন্তু এখানেই মেরে আলুর ভর্তা বানিয়ে দিব। চাচা, এখানে তো আমার কোনো দোষ নেই, তাহলে আপনি কেন আমাকে ধরেছেন? আমার থেকে কত টাকা পান? সব টাকা তো আমি দিয়ে দিয়েছি, তাহলে আমাকে কেন ধরেছেন? ধরলে ওই শালাদেরকে ধরেন, ওরা আপনার টাকা মেরে খেয়েছে, ওদেরকে ধরে ইচ্ছা মতো পিটান। তোমাকে ছেড়ে দিলে তো হবে না, তুমি হচ্ছে নাটের গুরু, তুমি ওদেরকে বসে বসে এসব শিক্ষা দাও। তোমার কথাই তো ওরা চলে, নাহলে এত দূর কি করে এগিয়ে যায় ওরা? চাচা, আপনি আমার নামে এত বড় একটা কথা বলতে পারলেন? এত বড় কথা আমি আর মানতে পারছি না চাচা, আমার তো এখনই মরে যেতে মন চাইতেছে। বন্ধু, ওই যে রফিক চাচার পিছনে দেখ, অনেকগুলো কচি গাছ আছে, ওখানে চাইলে ফাঁসি দিতে পারি। রিল্যাক্স। হারামি দুইটা আমি কিভাবে মরবো তার প্ল্যান দিচ্ছে। শালা, তোরা মরেও শান্তিতে থাকতে পারবি না। শান্তিতে আমরা না, তুই থাকতে পারবি না, কারণ মরার পর ভূত হয়ে আগে তোর ঘাড়ে চাপবো, হারামি। শালা, রফিক চাচা যেভাবে ধরেছে মনে হচ্ছে আর ছাড়বে না, তাহলে তো পালাতে হবে। কি করা যায়? পেছন মেরে দূর দিব নাকি? এত কিছু ভাবার আর সময় নেই, তাড়াতাড়ি পালাতে হবে। বন্ধু, তুই যা বলিস তাই হবে, এখনই পালাতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। চাচা আসছে বলে। ওদের কথার মধ্যে আমি দিলাম দৌড়। ওরা পিছনে দুজনে কথা বলছে, আমি দৌড়ে পালাতে লাগলাম। আমাকে এভাবে পালাতে দেখে ওরা দুজন বলে ওঠে, হারামজাদা, দ্বারা আমাদেরকে রেখে তুই একা পালিয়ে যাচ্ছিস, এটার প্রতিশোধ কিন্তু তোর কাছ থেকে নিব। আমি বাঁচলে বাপের নাম, আগে আমি পালাই, তারপর তোদের কথা ভাবছি। আগে তুই ভার্সিটিতে আয়। হারামজাদা, দাঁড়া, তোরা আমার জন্য একটু, আমি আসতেছি। তোরা এখানে এত জোরে দৌড়াচ্ছিস কেন? পালিয়ে যাবি কোথায়? তোদের খবর আছে, একবার হাতের কাছে পাই, এরপরে দেখে নেব। শালা, তোদের জন্য মান সম্মানটা যেতে বেঁচে গেল। টাকা আগামীকাল পরিশোধ করে দিবি, ফকিন্নি। আর এই শালা, সব দোষ তোর, তুই তো টাকা খরচ করে ফেলেছিস। আরে হয়েছে, আমি তো ভেবেছি আমার কাছ থেকে নিয়ে দেব। আমও তো অনেক দিন পর এসেছে, আমি কিভাবে জানবো? আচ্ছা চল, বেশি কথা না বলে এখন ক্লাসে যাই, ক্লাসটা শেষ করে নিই। কিছুদিন পর তো আবার আমাদের ফাইনাল এক্সাম। হ্যাঁ বন্ধু, চল। আমি, রাহাত, আকাশ আমরা তিনজন ক্লাসের ভিতরে প্রবেশ করলাম। ক্লাসের ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর একটা মেয়ে দেখলাম ক্লাসের ভিতর প্রবেশ করছে।
মেয়েটা একদম গোলাপি রঙের শাড়ি পরে ক্লাসের ভিতর প্রবেশ করেছে। মনে হচ্ছে ম্যাডাম মেয়েটার মুখের দিকে তাকাতে আমি ক্রাশ খেয়ে গেলাম, কারণ এটা যে অন্য কেউ না, নীলা। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তৎক্ষণাৎ মনে পড়লো আমার সাথে ঘটে যাওয়া সেই কথাগুলো। এরপর মাথা নিচু করে রইলাম। নীলার দিকে খেয়াল করে দেখলাম নীলার চোখ দুটো কেমন জানি না লাল হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। মনে হয় অনেক কান্না করেছে, কিন্তু কেন কিছুই তো বুঝলাম না। এর আগে যখন ক্লাসে আসতো আমাকে অনেক প্রশ্ন করতো এবং কি সবার থেকে বেশি আমাকে পড়া বুঝিয়ে দিত, কিন্তু কেন তা আমি জানি না। আমি এতটুকু জানি আম্মুর কাছ থেকে সব সময় আমার সম্পর্কে জানতো। একদিন মনে আছে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন নীলা ম্যাডাম আমাকে দেখতে আসে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসে এবং আমি এতটুকু শুনেছি উনি নাকি আমাকে ডাক্তারের কাছে নিজে নিয়ে গিয়েছিল। এসবের কারণ হয়তো আমি জানি না, এগুলো কি বা কেনই বা উনি আমার সাথে এমন করেছে। অন্য আরও ওনার মতো আমার মতো স্টুডেন্ট তো আছে, তাদের সাথে তো এমনটা করেনি। কিরে, তুই আবার কি ভাবছিস যে ম্যাডাম তো চলে গেল? কি হলো, মন খারাপ করে চলে গেল যে? মন খারাপ বেশিক্ষণ থাকলো না? কি জানি, আমি তো জানি না, আমার সাথে তো কিছুই হয়নি। ম্যাডামের চোখ দুটো দেখেছিস? মনে হয় অনেক কান্না করেছে, কিন্তু কেন বুঝতে পারছি না তো। তুই যেহেতু কিছু করিসনি তাহলে কেন কান্না করেছে? আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এতটুকু আমার কাছে অধিকার নেই ওকে গিয়ে জিজ্ঞেস করব, তাই চুপ করে রইলাম। কিছুক্ষণ আগে আকাশ ক্লাস থেকে বের হয়ে যায়, এরপর দৌড়ে আমার কাছে আসে, এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই ভালো একটা সংবাদ আছে, যা শুনলে তুই দিল খুশ হো জায়গা। ন্যাকামো না করে বল কি হয়েছে। মিম আপাকে পুলিশে ধরেছে। তুই হয়তো বা জানতে না, ও যে ট্রাক নিত আর ওকে এখানে ধরেছে ও নেশা করা অবস্থায়। পুলিশ হাতে নাতে ধরেছে। এখন তো ওদের মান সম্মান যা ছিল সব চলে গিয়েছে। ভালো হয়েছে, যে যেমন করবে তার কর্মফল তেমন ভোগ করতে হবে। আল্লাহ তাআলা একজন মাথার উপর আছে, উনি চুপ থাকবে না, তাই তো আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়েছে। আমি মনে করি যে মেয়েটার সাথে তোর বিয়ে না হয়ে অনেক ভালো হয়েছে। আমি অনেক খুশি, আমি মন থেকে খুশি। সত্যি বলতে আমার ওকে কখনোই পছন্দ ছিল না, আর তুই হাজার গুণে নীলা ম্যাডামের মতো একটা মেয়ে পেয়েছি, শান্তশিষ্ট। সব থেকে বড় কথা, ওনার মতো সুন্দরী মেয়ে আমাদের পুরো ভার্সিটিতে নেই। মিমের মতো হাজারটা মেয়ে একসাথে করলেও নীলা ম্যাডামের মতো একজন হবে না, এটা আমি হলপ করে বলতে পারি। ওদের কথায় মুচকি একটা হাসি দিলাম। আজকে বহুদিন পর মনে হয় একটু হাসলাম। তখনই মনে পড়লো আমি তো নীলাকে সব কিছু বলে দিয়েছি, ওকে তো আমাকে ছেড়ে দিতে হবে, ডিভোর্স দিতেই হবে, কারণ ও আমার সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছে, ইচ্ছাকৃতভাবে না। আমি ওর জীবন নষ্ট করতে পারি না, এটা ভাবতেই মন খারাপ হয়ে গেল। ক্লাস তো শেষ হয়ে গেছে, চল তাহলে আমরা বাসায় যাই। মন খারাপ করে রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছি। কাছে নদী, সাগর, কিন্তু বোঝার মতো চেষ্টা করছে না। পাহাড় শুধু দোলে পড়ছে নদীর বুকে। তাই তো আমার বুক আজকে ভীষণ কষ্টে। চোখে এক গাদা জল নিয়ে হেঁটে যাচ্ছি, তখনই সামনে একটা বখাটে ছেলে চলে আসে। এসে আমার দিকে তাকিয়ে বলে, সুন্দরী, তুমি কান্না করছো কেন? তোমার মনে হয় একটা সঙ্গীর প্রয়োজন? এত সুন্দর রূপ, তুমি এখানে বাইরে হাঁটাহাঁটি করলে তোমাকে মানুষে কি বলবে বলো? এই সুন্দরী মেয়েটাকে কে কষ্ট দিয়েছে বলতো তোরা? এ কি, আপনারা এখানে রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? আমি চোখ মুছে কথাটা বললাম। তখন আমার দিকে একটা বিদঘুটে হাসি দিয়ে ছেলেটা বলে ওঠে, কি বললে সুন্দরী? সত্যি বলতে তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এই 6টি মাস আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারলাম না। কারণ কি জানো? কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি। দেখুন, আপনি আমার সামনে থেকে যান, আমি বিবাহিত। তুমি বিবাহিত নাকি অবিবাহিত আমার দেখার বিষয় না। আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি তোমাকে একটা রাত হলেও লাগবে, আমার যত টাকা লাগবে আমি তোমাকে দিব। বলো তোমার কি চাই, সব দিব, শুধু তুমি আমার হয়ে যাও। ছেলেটা কথাটা বলে আমার হাতটা ধরে ফেলে। তখনই শরীরটা রেগে আমার আগুন বের হয়। তখনই ঠাস, বেয়াদব ছেলে একটা, তোর ঘরে কি মা বোন নেই? রাস্তাঘাটে মেয়ে দেখলে এভাবে উত্তক্ত করতে তোদের ভালো লাগে না? তুই আমাকে থাপ্পড় দিয়েছিস, এই রাকিবের গায়ে থাপ্পড় মেরেছিস। তোর এই গায়ের থাপ্পড় আমার বুকে এসে লেগেছে। তুই জানিস না, এই রাফিকে কখনো কেউ হাত দেয়নি, কেউ স্পর্শ করার সাহস পায়নি, তুই করেছিস। তোর মুখে আমি থুতু মারবো, বেয়াদব কথাকার। শালি।
তোর এত বড় সাহস? তোর কিসের এত অহংকার? এই রূপের, আজকে তোকে আমি দেখিয়ে দেব যে তোর কি হাল করি। এমন দশা করব যে কখনো সমাজের কাছে তুই মুখ দেখাতে পারবি না। আজ তোকে আমি রেপ করব, সবার সাথে, সবার মাঝে, সবার সামনে। ছেলেটা কথাটা বলে আমার বুকের ওড়নাটা ফেলে দেয়। আমি চিৎকার করব, আমার মুখটা চেপে ধরে। তখনই মনে হলো আল্লাহ, আমার মৃত্যু হচ্ছে না কেন। আমি মনে হয় জ্ঞান হারাবো, ঠিক তখনই পেছন থেকে নিজেদের ভালো চাস তো ওকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের এমন অবস্থা করব যে সারা জীবন তোদের বাপের কথা ভুলে গিয়ে আমার কথাটাই মনে থাকবে। ওই দেখ, আমাদের মাঝে হিরো চলে এসেছে। এই হিরো আমাদেরকে নাকি থ্রেট দিচ্ছে। আবির চৌধুরী কখনো মুখে বলে না, কাজে করে দেখায়। তুই আমাকে জানিস না, তোর মতো কত এমন বকাটা ছেলে আমার হাতে মার খেয়েছে, তুই জানিস না। আমার রেকর্ড সম্পর্কে জেনে নিয়ে কথা বলবি। তোর কথাই তো আমি ভয় পাইছি। সাহস আছে সুন্দরী মেয়ে বাঁচানোর জন্য এভাবে এগিয়ে এসেছিস নায়কের বেশে, কিন্তু এখন বাঁচবি না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ধর, এরপর আমি ওর বিষয়টা দেখব। ছেলেগুলো আমাকে মারার জন্য তেড়ে আসে। ওরা তো জানে না আমি ফাইটিংয়ে ওদের বাপ। ওদের কেলিয়ে আমি মাটিতে ফেলে দেই। এরপর ছেলেটাকে ইচ্ছা মতো মারতে লাগলাম। ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমি অন্যটা নিয়ে নীলার হাতে দিলাম। চলেন, আমি বাসায় নিয়ে যাচ্ছি। আমার কথা শুনে তখন নীলা বলে ওঠে, প্রয়োজন নেই। আমার সাথে কষ্ট করে আপনার যাওয়া লাগবে না, আমি নিজেই চলে যাব। আপনি অন্য একটা রিক্সা করে চলে আসেন। কথাটার মধ্যে কতটা অভিমান, কতটা কষ্ট লুকিয়ে আছে আমি বুঝতে পারলাম, কিন্তু আমার সাথে এত অভিমান, এত কষ্টের কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। একটা রিক্সা দাঁড় করে নীলা চলে যেতে লাগলো। ওর দিকে আমি তাকিয়ে রইলাম। রিক্সায় উঠতে জল আর ধরে রাখতে পারলাম না, চোখের জল বের হয়ে গেল আমার। আর বুকটাও সহ্য হচ্ছে না, ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আমি মারা যাই। আমি যদি পারতাম, বিশ্বাস করো, নিজের বুকটা কেটে তোমাকে দেখাতাম কতটা যন্ত্রণায় আমি ভুগছি, কতটা কষ্ট পেয়েছি। তোমার কথায় আমি তিলে তিলে মরে যাচ্ছি। আমি কোনো কথা বললাম না। আমি রাস্তা দিয়ে হেঁটে নীলার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসার সামনে এসে দাঁড়ালাম। ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখি খাবার টেবিলে খাবার আছে, কিন্তু মনে হয় মেয়েটা খায়নি। তার কারণটা বুঝলাম না। আমি গিয়ে নিজের রুমে বসে রইলাম, কিন্তু মন আমার বুঝতেছে না কেন নীলা এমন করছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এখনও দেখছি ওর কোনো শব্দ নেই। আমি রুমের ভিতরে গিয়ে জিজ্ঞেস করব, আর কোনো উপায় না পেয়ে সাহস করে ওর রুমের ভিতরে প্রবেশ করি। বন্ধু, তুই তো এখানে আমাকে নিয়ে এসেছিস। রফিক চাচা যদি একবার দেখতে পায় দুজনকে বেঁধে রেখে দিবে। আর আমাদের হারামি বন্ধু তো সিনিয়র বউ নিয়ে ফুর্তি করছে। আরে ভাই, তোকে এখানে নিয়ে এসেছি রফিক চাচার মায়ের সাথে আমি তো প্রেম করি, ওর সাথে দেখা করাতে। হারামজাদা, কি বলিস? তলে তলে এতটুকু চলে গিয়েছিস? আমি আজকে জানলাম। বিষয়টা তো দেখতে হচ্ছে। তুই এমন একটা কাজ কি করে করলি বন্ধু? হারামজাদা, আস্তে কথা বল। রফিক চাচা যদি একবার শুনতে পারে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলবে। ভাই, তোর পা দুটো জড়িয়ে ধরি, প্লিজ তুই একটু আস্তে কথা বল। আমি ওকে উকি মেরে বলছি। না না, এইসব বললে তো হবে না। আর তুই পা না ধরে মুখে বললে হবে নাকি? তার থেকে বড় কথা, আমি এত বছর ধরে সিঙ্গেল রয়ে গিয়েছি, একটা প্রেম করতে পারলাম না। সারা 2 দিনের এসে প্রেম করছিস? ভাই থাম, একটু তোর কাছে মাপ চাই প্লিজ। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যার তার লোকে ট্রেনিং মারে, আমায় চেনে না। কার এত বড় সাহস আমার বাড়ির পাশে এসে গান গায়? কে রে তোরা? তোরা কি? তোদের একটু দেখতে চাই। আজকে মেরে তোদের মাথা থেকে গানের বউ যদি আমি না দূর করি, তাহলে আমার নামও রফিক না। তুই মনে হয় আজকে আমার জানাজা পড়িয়ে তারপর শান্ত হবি। মুখটা চেপে ধরে কটাতে বললাম রাহাতের উদ্দেশ্যে। এখানে ঝোপের মধ্যে কারা লুকিয়ে ফিসফিস করে কথা বলছে? এই যে ফারজানার মা, আমার রুম থেকে লাঠিটা নিয়ে আয়। মনে হয় চোর ঢুকেছে। আজকে মেরে চোরের অবস্থা বেহাল করে ফেলবো। বন্ধু, যদি বাঁচতে চাস তাহলে দৌড় লাগা। রফিক চাচা এদিকেই আসছে, আর সব কিছু তোর জন্যই হয়েছে হারামজাদা। কিরে, এই দেখি আকাশ, তোরা আমার বাড়ির সামনে এখানে কি করছিস? আমি বলছি, আপনার মেয়ে ফারজানার সাথে এই আকাশ টাঙ্কি মারে আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। বিশ্বাস করেন, আমি একদম জানি না, কিচ্ছু জানি না ওর সাথে কিভাবে প্রেম করে আমার মতো এমন একটা হ্যান্ডসাম ছেড়ে ওই বলদের সাথে কিভাবে প্রেম করে। তুই আমার কখনো বন্ধু হতে পারিস না, তুই আমার জনম জনমের শত্রু। চুপ কর, আজ তোদের দুজনকে পিটিয়ে আমি এখানেই পুঁতে দেব।
আমাকে চিনিস না? আমি রফিক, সেই রফিক যে রফিক যুদ্ধ করেছে। আজ তোদের সাথে আমি সেই যুদ্ধ করব 1971 সালের, যেটা করেছি আমি। চাচা, আপন প্রাণ বাঁচা। আমি তো লুঙ্গির মধ্যে কোষ মেরে দিলাম এক দৌড়। বন্ধু, তুই একা পালিয়ে যাস না। এ তো একটা নিষ্পাপ ছেলেকে রেখে তুই এভাবে মানহীন মানুষ হতে পারিস না। এত হৃদয় পাষাণ কি করে হতে পারলি তুই? আমার জন্য একটু দাঁড়া, আমি আসতেছি। তুই যদি বেঁচে থাকিস তাহলে তোর সাথে আবার দেখা হবে। বিদায় বন্ধু। আমি এক দৌড়ে বাসায় চলে আসি। বাসায় এসে লাগলাম, এরপর মনে হলো যে আবিরের কথা। ওকে একটা কল করি। আবির ফোনটা রিসিভ করে বলে ওঠে, নীলা রুমে প্রবেশ করলাম, দেখলাম রুমে নেই, দরজাটা খোলা। তাই ভিতরে প্রবেশ করে আমি এদিক ওদিক তাকাচ্ছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। আমি ভয়ে আতকে উঠলাম। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। হারামজাদাটা ফোন রিসিভ করলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কি বেশালা, তুই কল করলি এই সময় হঠাৎ করে? এমনভাবে কথা বলছিস মনে হয় তুই নীলা ম্যাডামকে নিয়ে হানিমুনে গিয়েছিস, আর আমি তোকে ওই জায়গায় ডিস্টার্ব করেছি। আরে বিষয়টা এমন না, আজকে সারাদিন নীলা কিছু খায়নি এবং কি আমার সাথে কোনো কথা বলছে না। আর এখন তো বাসায় দেখতেছি না, মনে হয় ছাদে গিয়েছে। ওর তো কিছুই বুঝতেছি না। চোখ দেখি প্রচণ্ড লাল হয়ে আছে, চোখের নিচে কালো দাগ মনে হয়। অনেক কান্না করেছে। আজকে ওর চোখে জল দেখেছি। কি হয়েছে কিছুই বুঝলাম না। জিজ্ঞেস করেছি, কিছুই বলছে না। এসব ভালোবাসা ভাই তুই বুঝবি না, যে প্রেম করে আর প্রেমে পড়ে সেই বোঝে। মানে তোর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বল। ওই যে আমাদের বন্ধু আকাশ, ওই হারামজাদা তো আমাদের পুরো মেয়ের প্রেমে পড়েছে। তার জন্য বলছি, একটু আগে আমাকে ওখানে নিয়ে গিয়েছে। আল্লাহ বাঁচাইছে, রফিক চাচার হাত থেকে না হলে আজকে খুন হয়ে যেতাম আমি। মানে কি বলছিস তুই? রফিক চাচার মেয়ের সাথে আকাশ প্রেম করে? আমি তো জানতাম না। তলে তলে এত দূর এগিয়ে গিয়েছে। তুমি বন্ধু এখনও ওকে চেনো নাই, ওকে জিনিস তুমি জানো না। ওই শালা একটা হারামি। আচ্ছা, ওর হিসাব না হয় দেখা হলে একটু হয়ে যাবে। আচ্ছা এখন বল কি করা যায়? কি আর করবি, হাত দিয়ে বসে থাক। তুই মেয়েটাকে সরাসরি এইভাবে কথাগুলো না বলাটা উচিত ছিল। এভাবে বলার কারণে খুব কষ্ট পেয়েছে মনে হয়। থু শালা, কষ্ট পাবি কেন? আমি এখানে কষ্ট পাওয়ার কি বলেছি? তোকে যা সত্য তাই তো বলেছি। আর ও তো অন্য কাকে ভালোবাসে তা তো আমি শুনেছি, তাই না? আরে বলদ, শুনেছিস কিন্তু দেখিসনি তো। চাচা, যাই হোক, তোর যা ভালো লাগে তুই তাই কর। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। বিরক্ত হয়ে আমি যখনই ওর রুম থেকে বের হয়ে যাব তখনই আমার নজর পড়ে সামনে ডায়েরিটা দেখে। মন যেন উতলা হয়ে পড়েছে ডায়েরিটা খুলে দেখার জন্য। আমি সামনে গিয়ে ডায়েরিটা হাত দিয়ে খুলে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠার মধ্যে একটা ছবি। ছবিটা যে অন্য কারো না, আমার নিজের। কিন্তু আমার ছোটোবেলার ছবি এখানে কি করে আসলো? ভালো করে তাকিয়ে দেখি ডায়েরিটা আজ থেকে প্রায় 15 বছর আগের। এত পুরনো ডায়েরি এত যত্ন করে রেখেছে, কিন্তু এত পুরনো ডায়েরি, তার মধ্যে আমার ছোটোবেলার ছবি। এখানে বিষয়টা কেমন জানি গোলমাল লাগছে, কিছুই তো বুঝতেছি না। এরপর আমি পরের পৃষ্ঠাটা খুলি। ওখানে লেখা আছে, মিস্টার প্রিয়রোদ, কেমন আছো তুমি? অবাক হয়ে আমি ডায়েরিটার দিকে তাকিয়ে রইলাম। কারণ রোদ এটা কোনো অপরিচিত নাম না। কারণ ছোটবেলায় গ্রামে আমাকে রোদ বলে ডাকতো। রোদ বলে শুধু আমাকে একজন মানুষ এই নামটাই ডাকতো। সে মানুষটা যে আর কেউ না, নীলাদ্রি। পাশের লেখাটা পড়ে আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ পাশে লেখা আছে তোমার নীলাদ্রি। এত সময় পর যেন আগ্রহটা আরও শতভাগ বেড়ে গিয়েছে। এরপর ডায়েরিটা পড়তে লাগলাম। কেমন আছো আবির? তুমি তো এখন আর আমার সেই রোদ না, তুমি তো এখন আবির। নতুন নামে তোমার পরিচয়, তোমার নতুন পরিচয়। মনে আছে তোমার সেই প্রথম আমার সাথে দেখা, আমার সাথে তোমার খুনসুটি? আমি চলে গেলাম 15 বছর আগে সে ছোটবেলার কাহিনী, যেটা গ্রামে ঘটেছে। এই ছেলে, তুমি মারামারি করছো কেন ওদের সাথে? আমি মারামারি করি না, ওরা বরঞ্চ আমার সাথে দুষ্টুমি করেছে। আমি তো কিছু বলিনি, ওরা শুধু আমার সাথে আসছে। আমি তো আইসক্রিম কেনার জন্য টাকা এনেছিলাম, ওরা আমার আইসক্রিম খেয়ে ফেলেছে। তাই আমার টাকা ফেরত চাই ওদের কাছ থেকে। বয়সে তো তুমি ওদের থেকে ছোট, তারপরেও দেখো ওরা দুইজন, তুমি একা। ওদেরকে মেরে কি করেছো? এরপরও তুমি টাকা চাও? দেখুন, আপনি বড়, তাই আমার মতো পিচ্ছির সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমি যদি তোমাকে পিচ্চি বলি তাহলে তো পিচ্চিদের অপমান করা হবে। আর তোমার মাথায় যে বুদ্ধি, তার গায়ের কথা তো বাদই দিলাম। যাক, তুমি তো পিচ্চি,
ভাবলাম তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো, কিন্তু না, তুমি তো ছোট মানুষ। এই না না, আমি একদম ছোট না, দেখো আমি তোমার থেকে লম্বায় বড়। কি হয়েছে, আমি একটু মজা করেছি, প্লিজ আমাকে আইসক্রিমটা নিয়ে দাও না। আম্মু বকা দিবে টাকা চাইলে। এত সময় তো বড় বড় কথা বলেছো। আচ্ছা যাই হোক, চলো আমরা আইসক্রিম কিনি, তারপরে আমরা দুইজনই ওখানে বসে খাবো। আচ্ছা, তোমার নাম তো জানা হলো না। এখানে তো আমাকে সবাই রোদ বলে ডাকে, তুমি না হয় তাই বলে ডাকো। আচ্ছা, আমি নীলাদ্রি, তুমি আমাকে নীলাদ্রি বলেই ডাকবে, ঠিক আছে? আপনি তো আমার বড়, তাহলে বড় তো কি হয়েছে, সমস্যা নেই, এখন থেকে আমরা দুজনে বন্ধু। আমি আর নীলাদ্রি দুজনে বসে আইসক্রিম খাচ্ছি। তখন কয়েকটা ছেলে আমার বয়সী এসে আমাদের উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, তুই আমার বোনকে ক্লাসের মধ্যে মেরেছিস, আজকে তোকে মারার জন্য আমরা এসেছি। এই ছেলে এখান থেকে সর না, তাও না হলে তোর নাক ফাটিয়ে দিব। নীলাদ্রিকে পেছনে আমি সরিয়ে দিয়ে ওদের সামনে এসে বললাম, ওর গায়ে হাত তুলবে? তোদের এত বড় সাহস? ও আমার বন্ধু, ওর গায়ে হাত তুললে তোদের অবস্থা খারাপ করে ফেলবো। ওদের মেরেছি এবং নিজেও মার খেয়েছে, কিন্তু নীলাদ্রিকে একটিবারও আসার জন্য বলিনি। ওকে বলেছি যেন লুকিয়ে থাকে। ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে নীলাদ্রি বের হয়ে আসে। এরপর আমার কাছে এসে বলে ওঠে, এভাবে তুমি ওদের কাছে গিয়ে কেন নিজের মায়ের খেলে আমার জন্য? যে আমার নিজের মানুষ, আমি আমার জীবন দিয়েও তাকে প্রোটেক্ট করব, কারণ সে আমার প্রিয়। সত্যি বলছো? তুমি কি আমাকে সারা জীবন প্রোটেক্ট করতে পারবে? আরে পাগল, তুমি তো আমার চেয়ে দেখি বাচ্চা, আমার থেকে বড় হয়ে এইটুকু বোঝো না, বুদ্ধ একটা। তাহলে প্রতিদিন এখানে খেলতে আসবে তো? আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করব, আমরা দুজনে এখানে একসাথে খেলা করব। ডায়েরিটা পড়ে আমার যেন সেই পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। চোখের সামনে বারবার বাজতে লাগলো সেই কাটানো স্মৃতিগুলো। ছোটবেলায় আম্মু আমাকে শহরে নিয়ে আসতে চাইলো, আমি অনেক কান্না করলাম। বারবার শুধু বলেছিলাম যে আমি নীলাদ্রির কাছে যাব, কিন্তু আম্মু আমাকে নিয়ে আসে। সময়ের সাথে সাথে ওর কথা আমি ভুলেই যাই একেবারে। শেষ পর্যন্ত পড়তে লাগলাম, আর আরও লেখা আছে। আবির, তুমি চলে গেলে তোমার জন্য প্রতিদিন আমি অপেক্ষা করি। তুমি জানো আমি সব সময় তোমাকে আমার এই বুকের জায়গা দিয়েছি। তুমি ছাড়া আমি আর কোনো পুরুষকে আমার এই মনে জায়গা দিতে পারিনি। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, আমি এখনো ছোট, তাই চাচার কাছে আমি গ্রামে বড় হই। আমার বাবার ধন সম্পত্তি অনেক কিছুই ছিল, কিন্তু আমি ছোট, তাই জন্য বাবা মা হারানোর কষ্টে আমি জানি কতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে হয়। তোমার সাথে সময় কাটালে আমার একদমই সেই কষ্টটা অনুভব হয় না। আমি চাচাকে তোমার কথা বলেছিলাম, চাচা আমাকে বুঝিয়ে বলেছে আমি যদি পড়াশোনা শেষ করি তাহলে অবশ্যই আমি তোমাকে পাবো। সেই আশায় ছোটোবেলায় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার জন্য চলে যাই। পড়াশোনা শেষ করে অনেক খোঁজ নিয়ে আমি তোমার ঠিকানা পাই। আমি ভেবেছিলাম আমি তোমাকে আমার পরিচয় দেব, এমনকি আমি তোমাকে প্রপোজ করব, কিন্তু তোমার সাথে যখন আমি মিমকে দেখতে পাই, আমার আসমান জমিন সব কিছুই যেন ভেঙে চুরমার হয়ে যায়। বিশ্বাস করো, আমি তোমার কাছে যেতে চেয়েও যেতে পারলাম না। একটা চাপা কষ্ট সবসময় মনের মধ্যে আমার লেগে থাকতো। এত কষ্ট আমি মেনে নিতে পারলাম না। আমি ভেবেছিলাম নিজে আত্মহত্যা করব, কিন্তু না, তুমি যদি কখনো জানতে পারো তাহলে কষ্ট পাবে। তাই হাজারটা কষ্ট বুকে চাপা দিয়ে বেঁচেছিলাম। তোমাদের ইউনিভার্সিটিতে আমি ম্যাডাম হয়ে এসেছিলাম। তোমার যখন বিয়ে ভেঙে গিয়েছিল তখন সব থেকে বেশি আমি খুশি হয়েছিলাম। তোমার সাথে যখন আমার বিয়ে হয়, বিশ্বাস করো পৃথিবীর হাজারটা খুশি আমি যেন একসাথে পেয়ে গেছি। আজকে যখন তুমি বলেছো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, বিশ্বাস করো আমার পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব, কিন্তু শেষ আশাটা আমার আর রইল না। এখন যেন আমার বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। নীলাদ্রির এই লেখাটা পড়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে। আমি কেন কাছ থেকেও আমি আমার ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না? আমি এত বোকা কেন? যে ভালোবাসা বোঝে না, আমি তাকে ভালোবেসেছি। আর যে আমাকে দিনের পর দিন ভালোবেসে এসেছে, তাকে একটিবার আমি বোঝার চেষ্টা করলাম না। প্রেমটা তার থেকে হাজার গুণ সুন্দরী, কিন্তু তাকে আমি একটিবার বোঝার চেষ্টা করলাম না। আমি এত বোকা কী করে হলাম? আমি তোমাকে ছোটবেলায় কথা দিয়েছি, আজকেও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না। আমি তোমাকে আমার মনের রানী করে রাখবো, তোমাকে আমার করে ভালোবাসবো। নীলা মনে হয় ছাদে, তাই আমি ছাদের উপরে গেলাম। সাজের আকাশে দাঁড়িয়ে তাকিয়ে আছি চাঁদের দিকে। চাঁদের লাবণ্যময় মুখটা আজ কেমন যেন অচেনা।
মনে হয় সে মুচকি হেসে বলছে, নীলা, তুই পৃথিবীর সবচেয়ে হতভাগা মেয়ে যে তার স্বামীর ভালোবাসা পায়নি বাবা মায়ের স্নেহের উষ্ণ ছোঁয়া। নীলার চোখ দুটো বন্ধ করে, চাঁদের আলো গড়িয়ে পড়ে তার গালে, নাকি সেটা এক ফোঁটা অশ্রু যা নীরবেই ঝরে পড়ে মাটির বুকে। আকাশে তো বিশাল, তবুও তার জন্য কোথাও একটু কারো আশ্রয় নেই। চাঁদ শুধু দূর থেকেই দেখে, কিন্তু তার ব্যথা ছুতে পারে না কেউ। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, ভাবছিলাম তোমাকে হয়তো আপন করে নেব, তুমি আমাকে সব ভালোবাসা দিয়ে আমার সব কষ্ট দূর করে দেবে। কিন্তু আফসোস, হয়তো আমার বেঁচে থাকার ইচ্ছাটাও আজ মরে গেছে। আমি কি সত্যি এতটা হতভাগী মেয়ে? আকাশের দিকে তাকিয়ে এই কথাটা বললাম আমি। নিস্তব্ধ রাত, তারারাও যেন চুপ, চারটে স্থির হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু তার আলোতেও আজ কোনো সান্ত্বনা নেই। নীলা আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে আমি ডাক দিলাম। তখনই নীলা পেছন ফিরে তাকায়। কারোর শব্দ শুনে পুরো শরীরটা কেঁপে ওঠে। পিছন ফিরে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কি ব্যাপার, তুমি খেয়ে ঘুমিয়ে পড়োনি? এখানে কি করছো? হয়তো তুমি ডিভোর্সের বিষয়ে কথা বলতে এসেছো। সমস্যা নেই, আমি উকিলের সাথে কথা বলেছি, আগামীকালকে তোমার জন্য কাগজ নিয়ে আসবে, তখন তুমি সাইন করে ফেলো। এত সময় আমি খেয়াল করিনি চাঁদের আলো আবিরের মুখে পড়তেই খেয়াল করলাম ওর চোখে জল। নীলার মুখে এমন কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না। আমি জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তুমি এভাবে কান্না করছো কেন? কিছু হয়েছে নাকি? বলো, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, সমস্যা নেই। আমাকে বলবে প্লিজ? আমি এত বোকা কেন? আমি কেন বুঝি না? আমাকে একটু বলবে প্লিজ? আবির যখন আমাকে জড়িয়ে ধরে, যেন পৃথিবীর সব সুখ আমি কাছে পেয়েছি। একটা অনুভূতি আমার মধ্যে কাজ করতে লাগলো। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু কোনো একটা বাধা আমাকে দিচ্ছে না। নিজেকে অনেকভাবে চেষ্টা করে ওর উদ্দেশ্যে বললাম, কী হয়েছে বলবে তো? এভাবে কান্না করছো কেন? তখন আবির আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, নীলা, আমি বড্ড বোকা জানো। আমি আমার প্রিয় মানুষটাকে চিনতেই পারলাম না। আমি আমার ভালোবাসায় খুঁজে পেলাম না আমার সত্যিকারের ভালোবাসা, যে আমাকে ভালোবাসে। আমি আমি অন্ধর মতো মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে বেরিয়েছি, আর সমাজের বড় সব মেয়েকে শুধু খারাপ ভেবেছে। কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো ভালো খারাপ। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আমি জানি না তুমি আমার সেই নীলাদ্রি। আবিরের মুখে আমার সেই পুরোনো নামটা শুনতেই বুকটা কেঁপে ওঠে, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখনই আবির হাঁটু গেড়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি যা করেছি খুব ভুল করেছি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই তোমাকে ভালোবেসে। আমি তোমাকে আমার আপন করে রাখতে চাই, আমার বাহু ডোরে। আমি তোমাকে আমার সারা জীবনের সাথী করে রাখতে চাই। তুমি কি আমার প্রিয় মানুষ হবে, যাকে আমি আমার এই মনের কাছে সারাটা জীবন বন্দি করে রাখতে চাই, আগলে ধরে রাখতে চাই? আমি আমার সিনিয়র বউটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুমি কি তোমার হাতটা আমাকে ধরতে দিবে? আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আমি আবিরকে জড়িয়ে ধরলাম আর বলে উঠলাম, শুধু ধরতে দেবো না, তোমাকে সারা জীবনের জন্য দেবো। তুমি সারা জীবনের জন্য তোমার এই বউকে আমাকে আগলে রাখতে পারবে না। আমি আমার এই সিনিয়র বউটাকে আমার এই মনের মধ্যে সারা জীবন বন্দি করে রাখবো। কথাটা বলে আমি নিজেই ওর ঠোঁটে কিস করে দিলাম। তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমিও আমার পাগড়িটাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার পাগড়িটাকে আমার ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দেব। আমি আবিরের বুকে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে আছি। আজকে যেন চাঁদ আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমি মুচকি একটা হাসি দিলাম। তোমার এই হাসি যেন চাঁদকেও হার মানায়। বিশ্বাস করো, তোমাকে আমি প্রথম থেকেই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার থেকে সিনিয়র। তার থেকে বড় কথা, তুমি আমার ভার্সিটির ম্যাডাম ছিলে। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম গ্রামে, কিন্তু তোমাকে পাইনি। তুমি অস্ট্রেলিয়া চলে গিয়েছো। তোমার যাদের কাছ থেকে শুনেছি তোমাকে নাকি বিয়ে দিয়েছে, আমাকে বলেছে তোমাকে ভুলে যেতে। তাই আমি আর তোমার কাছে যাওয়া বা খোঁজার চেষ্টা করিনি। আমার চাচা চাইনি তোমার সাথে আমার সম্পর্ক হোক, তাই এমন কিছু করেছে। কিন্তু আমার ভালোবাসা আর যাদের কাছে তারা হার মানে। আমি এমন একটা ব্যক্তি যে কিনা ভালোবাসতেই যায় না। তুমি ভালোবাসতে জানো না, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসা শেখাচ্ছি। নীলা কথাটা বলে আমার দিকে আসতে লাগলো। আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, এই তুমি এইসব কি করছো? আমি একটা বাচ্চা ছেলে, তুমি একটা বাচ্চা ছেলের উপর এভাবে এইসব করতে পারো না। তুমি বাচ্চা ছেলে? আজকে যদি দিই তাহলে আগামীকালকে আমার পেটের মধ্যে 5টা বাচ্চা দিয়ে ফুলিয়ে দেবে, আবার নিজেকে বাচ্চা বলা দাবি করো।
সিনিয়র মেয়েদের লজ্জা বলতে কিছুই নেই, দেখো না এখানে কত মানুষ শুনতেছে, ওরা তো লজ্জা পেতে পারে। আমি আমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসবো, এখানে লজ্জা কিসের? কথাটা বলেই আবিরের ঠোঁটে আমার ঠোঁটটা একসাথে মিলিয়ে নিলাম। আমিও নীলাকে আমার বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। আজকে যেন চাঁদ মামা অনেক খুশি আমাদের এই ভালোবাসার পূর্ণতা দেখে। 1 মিনিট, আপনারা এখানে বসে বসে হাসাহাসি করছেন কেন? যান মশাই, আর মুচকি হাসবেন না। গল্প এখানেই শেষ। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমরা অনুপ্রেরণা পাই গল্প লেখার। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।